নিয়ে এসেছি চিংড়ির একটা দারুণ রেসিপি। এখানে চিংড়ি মাছ কিন্তু একদম আমাদের চেনা ছকের বাইরে, আর যেটা কিনা বানানোতে ভীষণ সহজ এবং একটি মাত্র মশলাতেই কিন্তু কাজ হয়ে যায়, এবং যেটা কিনা বানাতে বেশি সময়ও লাগে না। সব পুরোটাই তোমাদের দেখাবো, তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এটা কিন্তু গরম ভাত হোক, পোলাও হোক বা ফ্রাইড রাইস, সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, এবং দেখো পিছনের শিরা সেটাও কিন্তু বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম টক দই। মানে এইখানে হচ্ছে চিংড়ি মাছের পরিমাণটা যতটা থাকবে, দইয়ের পরিমাণটাও কিন্তু ঠিক ততটাই থাকবে। এখন চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। তো এই দুটো দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করবে, এবং চিংড়ি মাছের গায়ে যাতে লবণ আর গোলমরিচটা ভালোভাবে লাগে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই চিংড়ি মাছের গায়ে সেগুলো কিন্তু একটু যত্ন নিয়ে আমাদের লাগিয়ে দিতে হবে, এবং এইটাকে কিন্তু 10 মিনিট পর্যন্ত আমরা রেস্ট করতে দিয়ে দেব। এখন বানিয়ে নেব একটা মশলা, যে মশলাটা আমাদের রান্নাতে ব্যবহার হবে। এসব দেখে নিই যে আমি মশলাতে কী কী দিয়েছি এবং কিভাবে বানিয়েছি। তো দেখতেই পেলে একটা মশলা রোস্ট করে নিলাম, এবং একদম লো ফ্লেমে করতে হবে। এবং দেখো, যেই হালকা হালকা গন্ধ বেরোতে শুরু করলো, গ্যাসটা অফ করে দিলাম, এবং এই গরমের পাত্রটার মধ্যে কিন্তু একটুখানি নেড়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেকে দিলাম এবং ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখন এই যে মশলাটা বানালাম, সেটাকে কিন্তু আমরা শুকনোভাবে গ্রাইন্ড করে নেব। তো দেখো, বলতে বলতে গ্রাইন্ড করা হয়ে গেছে, এবং সেটাও কিন্তু অন্য একটা পাত্রে কিন্তু আমি রেখে দিলাম। এরপরে দেখো, 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকেও শুকনোভাবে আমি গ্রাইন্ড করে নিলাম। এই গ্রাইন্ড করে নেবার পরে যে পরিমাণ দইটা আমরা নিয়েছিলাম, সেই দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তো এই এই এইভাবে এই পেস্টটা বানালে কিন্তু আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এইভাবে এই পেস্টটা বানালে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজু বাদামটা হয়তো পুরোপুরি গ্রাইন্ড হয় না, পুরোপুরি মেশে না, কিন্তু এইভাবে করলে কিন্তু আর সেই সমস্যাটা একদমই থাকে না। তাই আমি কিন্তু এই ব্যবস্থা করে নিয়েছি, তোমরা কিন্তু করে দেখতে পারো। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখানে 2 চামচ সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। আর দিচ্ছি এখানে আমি 2 চামচ ঘি। তোমরা ঘিয়ের পরিমাণ একটু কম বেশি করতেই পারো। তো দেখো, আমি ফ্রাইং প্যানেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, এবং ছড়িয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে কিন্তু গরম করলাম। আর এখন দিয়ে দিচ্ছি মিহি করে কাটা 2টো মাঝারি পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, এবং লো ফ্লেমে পেঁয়াজটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত একটা হালকা গন্ধ বেরোয় এবং হালকা হালকা যাতে ব্রাউন হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু এখানে লাল করে ভাজার এখানে দরকারই নেই। দেখো, বলতে বলতে কিন্তু দেখো পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, এবং হালকা হালকা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমরা যে দইটা নিয়েছিলাম, সেই দই থেকে অর্ধেকটা দই কিন্তু এখন দিলাম। আর দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে রান্নাতে পুরোটাই লো ফ্লেমে থাকবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করাই যাবে না। তো দইটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে থাকছি ক্রমাগত, কেননা দইয়ের মধ্যে যেহেতু কাজু বাদাম আছে, তাই কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা। এবং অল্প একটু নাড়ার পর থেকে কিন্তু দেখা যাবে দইটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবং তেল ছাড়তে ছাড়তে অল্প একটু নাড়ার পরেই দেখো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে গোটা 3 কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো দিও। তো কাঁচা লঙ্কাটা দিয়েও একইভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি, এবং দেখতে দেখতে দেখো দইটা যখন একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের নাড়তে হবে।
এখন যে গ্রাইন্ড করা যে মশলাটা ছিল, রোস্ট করা যে মশলাটা, সেই মশলাটা থেকে 1 চামচ কিন্তু দিয়ে দিলাম এবং মশলাটা দিয়ে কিন্তু একটুখানি কুক করে নিতে হবে মিনিট খানেকের জন্য। তো দেখো মশলাটা দিয়ে আমি কুক করে নিচ্ছি এবং বলতে বলতে এরপরে কিন্তু আমি বাকি জিনিসটা দিয়ে দেব, মানে আমাদের প্রধান যে উপকরণ, সেই উপকরণটা মানে চিংড়ি মাছ। বলতে বলতেই দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু একটা জিনিস বলে রাখি, চিংড়ি মাছটা কিন্তু আগে ভাজার কোনো প্রয়োজন নেই। এইখানে চিংড়ি মাছটাকে লো ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নিলেই হবে এবং অল্প পরে কিন্তু চিংড়ি মাছটার রঙও কিন্তু বদলে যাবে। হ্যাঁ, আর এতে কি হয়, চিংড়ি মাছের যে জুসটা আছে সেটাও কিন্তু এই তেলের সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এতে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু এখানে অনেকটা বেড়ে যাবে। ব্যাস চিংড়ি মাছটা কিন্তু হালকা করে একটু নেড়ে নিলাম। দেখো চিংড়ি মাছ থেকেও জল ছেড়ে মানে তেল ছেড়ে দিয়েছে এখানে। এখন এই অবস্থাতে কিন্তু দিয়ে দেবো আমি বাকি যে দইটা ছিল সেই দইটা। আর এই দইটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে, কেননা যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই কিন্তু লেগে যাবার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই কারণের জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু এখানে নেড়ে দিতে হবে। আর দই আছে যেহেতু, সেই কারণের জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানো যাবে না, তাই লো ফ্লেমে কিন্তু আমাদের নাড়াচাড়াটা করতে হবে। এখন আপাতত 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, কেননা মাঝে মাঝে কিন্তু আমাদের নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তাই মিনিট 3 পরেই খুলছি এবং দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন অল্প পরিমাণে আর লবণ এখানে লাগবে, তাই জন্য আমি দিলাম, কেননা চিংড়ি মাছে একটু লবণ ছিল, সাথে দইতেও একটু লবণ ছিল, তাই জন্য এখানে লবণটা কিন্তু ভালো করে টেস্ট করে নিয়ে কিন্তু দিতে হবে। অল্প পরিমাণ লবণের প্রয়োজন ছিল, আমি কিন্তু সেটাই দিলাম। তো দেখো লবণটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আর এখন কিন্তু রোস্ট করা মশলাটার 1/4 টেবিল স্পুন একটু দিয়ে দিলাম। তবে দ্বিতীয়বারের মশলাটা তোমরা যদি না চাও তাহলে কিন্তু না দিতেও পারো, আবার যদি চাও তাহলে দিতেও পারো, সেটা অবশ্যই তোমাদের পছন্দ মতো। আমি সামান্য পরিমাণে একটু দিয়েছি এবং দেওয়ার পরে কিন্তু নেড়ে দিলাম। এখন দেখো তেল তো ছাড়তে শুরু করে দিয়েছে, এখন কিন্তু দিতে হবে চিনি, কেন যেহেতু আছে টক দই, সেজন্য এখানে চিনি না দিলে কিন্তু হবে না। এইখানে 2 চামচ মতো চিনি দিয়েছি, তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো বা তোমাদের স্বাদ মতো চিনিটা দিও। এবং চিনিটা দেওয়ার পরেও দেখো একটুখানি নেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হলো না, অন্য কোনো মশলার ব্যবহার হলো না, কোনো রকম হলুদের ব্যবহার হলো না। তো এইভাবেই খুব সহজে কিন্তু আমরা চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন দেখো দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটুখানি ক্রাশ করে। তো কসুরি মেথিটাও ক্রাশ করে দেওয়ার পরে এখন সব শেষে, যেটা না দিলে কিন্তু রান্নার স্বাদটা খুলবে না, সেটাই দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে রান্নাটা একটুখানি করে নিতে হবে 1 মিনিট মতো, এবং তার আগে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো 1 মিনিট মতো আমি একটু রান্না করে নিচ্ছি এবং 1 মিনিট পরে দেখো এই যে ঘিটাও পুরোপুরি এখানে কুক হয়ে গেছে, মানে মিশে গেছে। এখন কিন্তু রান্নাটা আমাদের শেষ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি দেখো লো ফ্লেমে ছিল, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো অন্তত 10 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। 10 মিনিট পরে আমি সার্ভ করছি। তো দেখতেই পেলে যে কত সহজে চিংড়ি মাছের অন্যরকম একটা রেসিপি পেয়ে গেলাম। তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখো, আর বানিয়ে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু খুব কম সময়তে হয়ে যায়, পোলাও বা ফ্রাইড রাইস বা গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দারুণ। তাই স্বাদ বদলাতে চিংড়িকে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ, আবার ফিরে আসছি।